হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তাপগতিবিদ্যা অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের তৃতীয় লেকচার নিয়ে। আজকে এই লেকচার জুড়ে যেটা থাকবে আমাদের বেসিক কনসেপশন অফ থার্মোডাইনামিক্স ফার্স্ট ল, অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রাথমিক ধারণা। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসলে শক্তির নিত্যতা সূত্রেরই একটা প্রকাশ। এবং এখানে একটা সময় ছিল যখন মানুষ তাপকে শুধুমাত্র তাপ হিসেবেই জানত। তাপ যে এক প্রকার শক্তি এবং এই শক্তির থেকে যে যান্ত্রিক শক্তি উৎপাদন করা যায়, এই শক্তি থেকে যে কাজ পাওয়া যায়, এই সমস্ত বিষয়গুলো মানুষের ধারণা ছিল না। তখন মানুষ তাপকে শুধু তাপ হিসেবেই জানত এবং তাপ ব্যবহার করতো, কিন্তু এর ব্যাখ্যা জানতো না। তো সেই সময়টা বা তার আগের সময়টা তাপের ব্যাপক ব্যবহার ছিল না। কিন্তু বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড, হামফ্রে ডেভি, জেমস প্রেসকট জুল এরা তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অর্থাৎ তাপীয় শক্তি, তাপ, কাজ এই সমস্ত বিষয়গুলোর উপরে তাদের ব্যাপক গবেষণার পরে তারা প্রমাণ করতে বা দেখাতে সক্ষম হয়েছিলেন যে বিশ্ববাসীর কাছে তারা উপস্থাপন করতে সক্ষম হয়েছিলেন যে কাজ এবং তাপ একটা শক্তিরই বিভিন্ন রূপ, এবং কাজ বা যান্ত্রিক শক্তি থেকে তাপ উৎপাদন করা সম্ভব এবং তাপ থেকে আমরা কাজ বা যান্ত্রিক শক্তি পেতে পারি। এটা একটা যুগান্তকারী আবিষ্কার। এই আবিষ্কার আসলে কি করলো, এবং এই সব মতবাদগুলো থেকেই তাদের এই আবিষ্কার থেকে প্রাপ্ত বা লব্ধ ফলাফল থেকেই আমাদের থার্মোডাইনামিক্স এর উৎপত্তি বা ব্যুৎপত্তি লাভ করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে এই তিনজন বিজ্ঞানীর মধ্যে বিজ্ঞানী জেমস প্রেসকট জুল যে মতামত দিয়েছিলেন, তার যে মতবাদ, সেই মতবাদের উপরে ভিত্তি করে দুইটা সূত্র প্রতিষ্ঠিত হয়। সেই সূত্র দুটাই হচ্ছে থার্মোডাইনামিক্স ফার্স্ট ল অ্যান্ড থার্মোডাইনামিক্স সেকেন্ড ল। আমরা থার্মোডাইনামিক্স ফার্স্ট ল নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে কি হয়েছে, আসলে শক্তি এবং তাপ, কাজ এবং তাপ, যান্ত্রিক শক্তি এবং তাপ এদেরই রূপান্তর নিয়ে আসলে এখানে আলোচনা করা হয়েছে। এই সমস্ত বিষয়ের রূপান্তর যেগুলো তাপ, কাজ এবং যান্ত্রিক শক্তি, এদের একে অপরের যে রূপান্তর, সেই রূপান্তরটা নিয়েই কিন্তু এই প্রথম সূত্রের অবতারণা। তো শুধু তাপের একক যেটা, সেটা আমরা ক্যালোরি হিসাবে যেটা ব্যবহার করি, সেই ক্যালোরিকে আমরা দেখি বায়োকেমিক্যাল যে অংশগুলো আছে, সেই ক্ষেত্রে দেখা গেল যে এখনও পর্যন্ত তাপের একককে ক্যালোরি হিসাবেই ব্যবহার করে থাকে। আমাদের ব্যবহারিক ক্ষেত্রে যে তাপের একক, সেটা কিন্তু আমরা এখনও ক্যালোরি হিসাবেই দেখে থাকি। যেমন আমরা খাদ্য গুণ বিচার করতে গেলে বলি যে এই খাবারে এত ক্যালোরি শক্তি আছে। সেই ক্যালোরিটা খরচ করার জন্য কতটুকু কাজ করতে হবে সেটা কিন্তু আমরা জুলে হিসাব করি। তাহলে সেই ক্ষেত্রে এই রিলেশনটা পেয়েছি কিন্তু আমরা জুলের সূত্র থেকে। সেটা আমরা আজকে প্রতিপাদন করে দেখব যে একটা পেঁপে খেলে দেখা গেলো 100 ক্যালোরি শক্তি পাই আমরা। সেই 100 ক্যালোরি শক্তি খরচ করার জন্য কত জুল কাজ করতে হবে সেটা আমরা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়লে জানতে পারবো। তো চলো দেখি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমি তোমাদের সাথে আছি ডক্টর আলিবউদ্দিন। এখন আমরা যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই তাপগতিবিদ্যা প্রথম সূত্র পড়তে গেলে যে সমস্ত প্যারামিটারগুলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে নিয়ন্ত্রণ করে, সেই নিয়ন্ত্রিত প্যারামিটারগুলো আমরা একটু আগে আলোচনা করে নিই। যেমন প্রথম আছে হলো তাপগতীয় ব্যবস্থা। থার্মোডাইনামিক সিস্টেম, আসলে সিস্টেম কি? তাপগতীয় ব্যবস্থা বা তাপগতীয় সিস্টেম যেটা, এটাকে সিস্টেমই বলা হয়। তো সিস্টেম কি আসলে? সিস্টেম কি বলছে, যেমন আমরা বলি যে সমুদ্রের পানি লবণাক্ত,
মেহেরপুরের মাটি অম্লীয়, ময়মনসিংহের মাটি ক্ষারীয়, এই যে কথাগুলো আমরা বলি, আসলে কি আমরা সমুদ্রের সমস্ত পানি পরীক্ষা নিরীক্ষার ফলাফল বলি? মেহেরপুরের সমস্ত মাটি কি আমরা পরীক্ষা করেছি? না, আমরা এর জন্য স্পেসিমেন নেই, একটা নির্দিষ্ট অংশ তুলে নিই, খুব সামান্য অংশ তুলে নিয়ে সেই সামান্য অংশকে আমরা পরীক্ষা করি। এখন যে সামান্য অংশটা তুলে নিই, সেই তুলে নেওয়া অংশটুকু তার পারিপার্শ্বিকের সঙ্গে, তার আশেপাশের সঙ্গে একই রকম হতে হবে। এমন যদি হয় যে পারিপার্শ্বিকের সমস্ত মাটিগুলো ভিন্ন রকমের, আমি যে অংশটুকু পরীক্ষার জন্য নিয়েছি কেবলমাত্র সেইটুকু আলাদা, তাহলে এতে করে আমরা সঠিক ফলাফল পাবো না। ঠিক আছে, তাহলে এইটা যদি সমুদ্রের পানি হয় টোটালটা, এইখান থেকে আমরা সামান্য পরিমাণ পানি তুলে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলাম, এই অংশটুকুর পানি নিয়ে আমরা তার ফলাফল ব্যাখ্যা করলাম। তাহলে এই যে চতুর্দিকে পানি আছে, একই রকম পানি থেকে আমরা কিছু অংশ পানি তুলে নিয়েছি। এই যে অংশটুকু আমরা তুলে নিলাম, যে অংশটুকু আমরা আলাদা করলাম, যে অংশটুকু আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম, এই পরীক্ষিত অংশটুকুকে বলা হয় সিস্টেম। অর্থাৎ বৃহৎ কোনো অংশের ক্ষুদ্র কোনো জায়গা যদি পরীক্ষা নিরীক্ষার জন্য বেছে নেওয়া হয়, তাহলে সেই অংশটুকুকে বলা হবে সিস্টেম। তাহলে সিস্টেম হতে গেলে কি হতে হবে? সিস্টেমের চারিদিকের অংশগুলো একই বৈশিষ্ট্যের, একই ধর্মের হতে হবে, একই রকম হতে হবে। যদি এমন হয় আশপাশের বিভিন্ন পরিবেশ, বিভিন্ন জিনিস বিভিন্ন রকমের, তার মধ্যে থেকে আলাদা রকমের একটা জিনিস টেনে নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম, তাহলে সেটা সঠিক রেজাল্ট পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের সিস্টেম। এই তাপগতীয় সিস্টেমের পরে যে জিনিসটা আসছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের পরিপার্শ্ব। পরিপার্শ্বটা কি? সারাউন্ডিং। সারাউন্ডিংস, এই সারাউন্ডিংস কি? এই যে এইটা হলো সারাউন্ডিংস, এইটুকু আমরা বেছে নিয়েছি, এইটুকু, এইটা হলো আমাদের সিস্টেম। আর বাকি যে অংশটুকু থাকলো এটা হলো আমাদের সারাউন্ডিংস, এটা হলো আমাদের পরিপার্শ্ব, এটা হলো আমাদের পরিপার্শ্ব। ঠিক আছে, তাহলে সমুদ্র থেকে সামান্য একটু পানি তুলে নিয়ে সেই সামান্য পানিটুকু পরীক্ষা নিরীক্ষা করলাম, সামান্য পানিটুকু যেটুকু তুলে নিলাম সেটা হলো সিস্টেম, বাকি যেটা থাকলো সেটা হলো আমাদের পরিপার্শ্ব। মেহেরপুর থেকে এক জায়গার একটু মাটি তুলে নিয়ে আমরা পরীক্ষা করলাম, যে অংশটুকু তুলে নিলাম আমরা, যে অংশটুকুর মাটি আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম, ওইটা হলো সিস্টেম, বাকি সমস্ত জায়গাটা হলো পরিপার্শ্ব। তাহলে পরিপার্শ্ব থেকে যে অংশটুকু বেছে নেওয়া হয় সেটা হলো সিস্টেম, পরিপার্শ্ব থেকে যে অংশটুকু বেছে নেওয়া হয় সেটা হচ্ছে সিস্টেম। এরপরে আছে তাপগতীয় স্থানাঙ্ক। তাপগতীয় স্থানাঙ্ক, থার্মোডাইনামিক্স কোঅর্ডিনেট। থার্মোডাইনামিক্স কোঅর্ডিনেটস অর্থাৎ তাপগতীয় স্থানাঙ্ক। এই তাপগতীয় স্থানাঙ্ক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই টোটাল তাপগতীয় সিস্টেমটাকে যে সমস্ত প্যারামিটারগুলো নিয়ন্ত্রণ করে, বা তাপগতীয় সিস্টেমটাকে সঠিকভাবে বোঝার জন্য, সঠিকভাবে স্টাডি করার জন্য যে সমস্ত প্যারামিটারগুলোকে স্টাডি করতে হয়, বা যে সমস্ত প্যারামিটারগুলো স্টাডি করলে থার্মোডাইনামিক্স সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা যায়, সঠিক ধারণা পাওয়া যায়, সেই সমস্ত প্যারামিটারগুলোকে বলা হবে থার্মোডাইনামিক স্থানাঙ্ক, কোঅর্ডিনেটস অর্থাৎ তাপগতীয় স্থানাঙ্ক। তো এখানে আমরা পি, ভি, টি এই সমস্ত জিনিসগুলোকে, বা কখনো কখনো এম, ভর, এই সমস্ত জিনিসগুলোকে আমরা তাপগতীয় স্থানাঙ্ক বলে থাকি। তবে সাধারণ ক্ষেত্রে পিভিটি হলো আমাদের থার্মোডাইনামিক্স কোঅর্ডিনেট, প্রেশার, টেম্পারেচার অ্যান্ড ভলিউম। প্রেশার, টেম্পারেচার অ্যান্ড ভলিউম, তাপগতীয় সিস্টেম
বোঝার জন্য আসলে এটা যেহেতু তাপীয় ব্যাপার, এই জন্য তাপগতীয় প্যারামিটারগুলোই তার হচ্ছে আলোচনা করা হয়। তাহলে সেই তাপগতীয় প্যারামিটার বা উপাদানগুলো কি কি, যে ওই সিস্টেমের প্রেশার কেমন, চাপ কেমন, টেম্পারেচার কেমন, টেম্পারেচার কীরকম, সেই টেম্পারেচার মানে কি তাপমাত্রা, ভলিউম কেমন, আয়তন, এইগুলোকে বিষয় নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ আরেকটা জিনিস হচ্ছে ওই থার্মোডাইনামিক সিস্টেম, যে সিস্টেমটাকে আমরা বিবেচনা করেছি সেই সিস্টেমের ভর কেমন, এই তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্স কোঅর্ডিনেট। আরেকটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা। সাম্যাবস্থা বলতে আসলে এখানে তাপগতীয় সাম্যাবস্থা বোঝানো হয়েছে। তাপগতীয় সাম্যাবস্থা, যে তাপীয়ভাবে যদি আমরা কোনো সিস্টেমকে পর্যবেক্ষণ করি, তাহলে সেই পর্যবেক্ষণকৃত বা পরীক্ষিত যে সিস্টেমটা, সেই সিস্টেমের, এই পরীক্ষিত সিস্টেমের এই বিভিন্ন পয়েন্টগুলোকে যদি আমরা আলাদা আলাদা করি, তাহলে এই পয়েন্টগুলোর যদি তাপগতীয় কোঅর্ডিনেটের মান একই থাকে, কোনো একটা সিস্টেমের বিভিন্ন বিন্দুতে তাপগতীয় স্থানাঙ্কগুলোর মান যদি একই থাকে, অর্থাৎ ম্যাক্রোস্কোপিক প্যারামিটার যেগুলো, বাট নট মলিকুলার প্যারামিটার, ম্যাক্রোস্কোপিক প্যারামিটার পিভিটি, এই সমস্তগুলো যদি একই রকম থাকে, তাহলে সেটাকে আমরা বলবো তাপগতীয় সাম্যাবস্থা। এর আগের লেকচারে, লেকচার 1-এ আমরা তাপগতীয় সাম্যাবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যদি এটা কারোর বুঝতে সমস্যা হয়, তাহলে আমরা থার্মোডাইনামিক্স প্রথম লেকচারটা একটু দেখে নেব, তাহলে দেখা গেল তাপগতিবিদ্যা, এই তাপগতীয় সাম্যাবস্থা সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারবো। আরেকটা আছে তাপগতীয় পদ্ধতি বা তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া, থার্মোডাইনামিক প্রসেস, থার্মোডাইনামিক প্রসেস। এখন এই থার্মোডাইনামিক প্রসেসটা কি, যে তাপগতীয় যে পরিবর্তন, যে সমস্ত বিষয় বা ধর্মের উপর নির্ভর করে তাপগতীয় পরিবর্তনগুলো পর্যালোচনা করা হয়, তাকে বলা হবে তাপগতীয় প্রক্রিয়া বা তাপগতীয় সিস্টেম। এক অবস্থা থেকে অন্য অবস্থায় গেলে তার কি পরিবর্তন হয়, কি কি বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার প্রয়োজন হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে আলোচনা করা আছে। তো এই প্যারামিটার কয়টা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে পর্যালোচনা করতে গেলে, অনুধাবন করতে গেলে এইগুলো আমাদের জানা দরকার। এগুলো আমরা জেনে নিলাম। এখন চলো আমরা যাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র। বিজ্ঞানী জেমস প্রেসকট জুল, বিজ্ঞানী জেমস প্রেসকট জুল তার বিখ্যাত পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন যে তাপশক্তিকে কাজে এবং কাজকে তাপশক্তিতে রূপান্তরিত করা যায়। যেগুলো সহযোগী হিসাবে বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড, হামফ্রে ডেভি এরা সহযোগিতা করেছিলেন, কিন্তু মূল কনসেপশনটা ছিল হচ্ছে বিজ্ঞানী জেমস প্রেসকট জুলের। এই জন্য জেমস প্রেসকট জুলের যে সূত্র, সেটা বলছে যে যখন কোনো তাপ সম্পূর্ণরূপে কাজে বা কোনো কাজ সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা হয়, তখন কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক হয়। যখন W পরিমাণ বা H পরিমাণ তাপ শক্তি, H বা Q দ্বারাও প্রকাশ করা যায় এটাকে, যে Q পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণ রূপে কাজে পরিণত হলে W পরিমাণ কাজ
পাওয়া যায় তখন বলছে ডাব্লিউ প্রপোর্শনাল টু কিউ, ডাব্লিউ প্রপোর্শনাল টু কিউ। এটাই হলো আমাদের জুলের প্রথম সূত্র। বলছে কোনো একটা জায়গায় যে তাপশক্তি আছে সেই তাপশক্তি দ্বারা যদি আমরা কোনো কাজ সম্পাদন করি এবং সেই ক্ষেত্রে সমস্ত তাপশক্তিটা যদি কাজে রূপান্তরিত হয় তাহলে ডাব্লিউ প্রপোর্শনাল টু কিউ। যত বেশি তাপশক্তি আমরা প্রয়োগ করব তত বেশি কাজ সম্পাদিত হবে, যত বেশি তাপশক্তি আমরা প্রয়োগ করব তত বেশি কাজ সম্পন্ন হবে। ঠিক আছে, তো এই সমীকরণটা আসলে কি নির্দেশ করছে যে কিউ এবং ডাব্লিউ পরস্পর সমানুপাতিক। ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ, জে কিউ। এখানে জে হলো প্রথমত সমানুপাতিক ধ্রুবক। তবে কেন এটাকে আমরা কে অথবা সি দ্বারা লিখলাম না? যদি সমানুপাতিক ধ্রুবকই হয়, আমরা তো সব সমানুপাতিক ধ্রুবককে কে অথবা সি দ্বারা লিখে থাকি, কিন্তু এটাকে কেন আমরা জে দ্বারা লিখলাম? আসলে যে সমস্ত সমানুপাতিক ধ্রুবকগুলোর নির্দিষ্ট মান আছে, যে সমস্ত সমানুপাতিক ধ্রুবকগুলোর নির্দিষ্ট মান আছে এবং নির্দিষ্ট নাম আছে, নাম এবং মান আছে, তাদেরকে নির্দিষ্ট অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়। তাহলে কি এই সমানুপাতিক ধ্রুবকটা কি? আসলে এই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা, থার্মোডাইনামিক্স ইকুইভ্যালেন্ট বা যান্ত্রিক সমতা। জুলের ধ্রুবক বলা হয়, জুলের তাপীয় ধ্রুবক, জুল হিট কনস্ট্যান্ট, আরও নাম আছে। এই তাপীয় তুল্যাঙ্ক বলা হয়। তো এই যে এই নির্দিষ্ট নাম বহন করে, এখন দেখতে হবে নির্দিষ্ট মান আছে কিনা। তাহলে আমরা জে সমান কি বলতে পারি? জে ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে জে যদি একটা নির্দিষ্ট রাশি হয় তাহলে এর একক কি হবে? এটার একক জুল, এটার একক ক্যালোরি। তাহলে এর একক হবে জুল পার ক্যালোরি, এর একক হলো জুল পার ক্যালোরি। জের একক হলো জুল পার ক্যালোরি। এখন বলছে বিজ্ঞানী জেমস প্রেসকট জুল দেখেছেন যে এই যে জে ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এই সমীকরণে কিউ ইজ ইকুয়াল টু 1 ক্যালোরি যদি হয়, তখন দেখেছেন অ্যাট দ্য সেম টাইম ডাব্লিউ ইজ ইকুয়াল টু 4.2 জুল। অর্থাৎ 1 ক্যালোরি তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করে তিনি দেখেছেন যে 4.2 জুল কাজ পাওয়া সম্ভব। 1 ক্যালোরি তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করলে তিনি দেখেছেন যে 4.2 জুল কাজ পাওয়া সম্ভব। এই 4.2 জুল কাজ পাওয়া সম্ভব। তাহলে জে ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে জে ইজ ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি। এটাই হলো জের নির্দিষ্ট মান। তাহলে কি আছে? জের নির্দিষ্ট নাম আছে, নির্দিষ্ট মান আছে, তাহলে অতএব এটাকে জে দ্বারাই প্রকাশ করতে হবে। তাহলে কি বলবো জের সংজ্ঞা? যে 1 ক্যালোরি তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করলে যে পরিমাণ কাজ পাওয়া যায় তাকে বলা হবে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এবং এর মান হচ্ছে 4.2 জুল। তাহলে কি বুঝবো? যে 1 ক্যালোরি তাপকে সম্পূর্ণরূপে যদি আমরা কাজে পরিণত করি তাহলে কাজের পরিমাণ হবে 4.2 জুল, 4.2 জুল। ওকে, এখান থেকে আমরা আসলে কি পাচ্ছি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ বা জে কিউ। তাহলে দেখা যাচ্ছে যে এই ডাব্লিউ পরিমাণ কাজ পাওয়ার জন্য কিউ পরিমাণ তাপ শক্তিকে আমরা খরচ করছি এবং জে দ্বারা তার সমান করা হচ্ছে। তাহলে এখানে কি ঘটছে? আসলে তাপ যদি এক প্রকার শক্তি হয়, সেই শক্তিটা কাজে পরিণত হচ্ছে। কাজ এক প্রকার শক্তি,
তাপ এক প্রকার শক্তি, যে শক্তিটা কাজে পরিণত হচ্ছে। তাহলে এইখানে যদি আমরা দেখি ঠিক যে পরিমাণ তাপ শক্তি খরচ হচ্ছে সেই পরিমাণ কাজ সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে কি শক্তির নিত্যতা সূত্রের আসলে এখানে প্রমাণ পাওয়া যায়। তাহলে প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা করতে যেয়ে বিজ্ঞানী জেমস প্রেসকট জুল প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন যে এই সূত্রটা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আসলে শক্তির নিত্যতার সূত্রেরই একটা প্রমাণ বহন করে। হ্যাঁ, তিনি পরীক্ষা দ্বারা এর প্রমাণ করতেও সক্ষম হয়েছিলেন। এখন এই সূত্রের সুবিধা কি, এই সূত্র ছিল বলেই বা এই সূত্র আবিষ্কৃত হয়েছিল বলেই থার্মোডাইনামিক্সের পথ চলা শুরু হয়েছিল। মানুষ তাপ থেকে কাজ পেতে শুরু করেছিল। এর ফ্লেক্সিবিলিটি অর্থাৎ বহুমাত্রিকতা, প্রপোর্শনালিটি বর্ণনা করে শেষ করার না, কারণ এটা অবতারণা করেছিল থার্মোডাইনামিক্সের। কিন্তু প্রত্যেকটা ভালো কাজেরই কিছুটা হচ্ছে ড্রব্যাক বা সীমাবদ্ধতা থাকে। এর সীমাবদ্ধতা কি? এই সূত্রটার সীমাবদ্ধতার সেটা হচ্ছে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ। এই সূত্রে জে ব্যবহার করা লাগবে, তার মানে একটা ম্যান্ডেটরি কনস্ট্যান্ট এখানে ব্যবহার করা লাগছে। এই ম্যান্ডেটরি কনস্ট্যান্ট ব্যবহার করার কারণ এটা একটা সীমাবদ্ধতা, কারণ এটা করাই লাগবে, এটা একটা। আর একটা হচ্ছে এইখানে এই সূত্রের সব থেকে বড় যে সীমাবদ্ধতাটা, তাহলে 1 নম্বর হচ্ছে জে এর ব্যবহার, সীমাবদ্ধতা। 2 নম্বর হচ্ছে কি, এখানে বলছে যে তাপশক্তি সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি বা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের পরবর্তী আলোচনা করতে গেলেও আমরা এটা বোঝাতে সক্ষম হব যে আসলে কোনো বস্তুর ভিতরে যদি তাপশক্তিকে আমরা কাজে রূপান্তরিত করতে চাই, তাহলে ওই তাপকে কখনোই সম্পূর্ণরূপে কাজে পরিণত করা সম্ভব নয়। কারণ হচ্ছে যে পাত্রে বা যে স্থানে বা যে সিস্টেমে আমরা ওই তাপশক্তিকে কাজে পরিণত করব, সেই সিস্টেমও কিছু পরিমাণ তাপশক্তি শোষণ করে, যেটাকে আমরা অভ্যন্তরীণ শক্তি বলে থাকি। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে জুলের অবদান থেকে বা জুলের মতবাদ থেকে আমরা অভ্যন্তরীণ শক্তির কোনো ধারণা পাইনি। তাহলে এর সীমাবদ্ধতা কি? অভ্যন্তরীণ শক্তির ধারণা নেই। এই দুইটা হচ্ছে আমাদের এই সূত্রের সীমাবদ্ধতা, ড্রব্যাক। আমরা এর পরবর্তী লেকচারে এই সীমাবদ্ধতাগুলো ওভারকাম করে কি করে একটা সাধারণ রূপে পৌঁছানো যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং বিজ্ঞানী ক্লসিয়াস এই জুলের সূত্রের সীমাবদ্ধতাটাকে অতিক্রম করে তিনি একটা সার্বজনীন সাধারণ রূপ, প্রথম সূত্রের একটা সাধারণ রূপ প্রদান করতে সক্ষম হয়েছিলেন। তো আমরা এর পরবর্তী লেকচারে সেটা দেখব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।